আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এই সন্ধ্যা 6টার ভেতরেই দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হবে, যেখানে বলা হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন। কেউ কেউ বলছে হয়তো ভিডিও বার্তা, অনেক রকম। যদি ভিডিও বার্তা হয় তাহলে তো সেটা হচ্ছে যে আপনার আমাদের সবচেয়ে বড় চাহিদার প্রাপ্তিটা হয়ে যাবে, যে ভিডিও বার্তায় ভিডিওতে ওনাকে দেখা গেছে। এইটা হয়তো আওয়ামী লীগ কে বা আওয়ামী লীগ পরিবারকে, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে একটা উৎসাহ এনে দিতে পারবেন। এই যখন অবস্থা, তখন আসলে এই মিটিংয়ে কি হতে পারে? এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে হয়তো 12ই ফেব্রুয়ারি ইলেকশন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কি করণীয়, দেশবাসীর কি করণীয়, এইসব বিষয়ে হয়তো এখানে কিছু আলোচনা আমাদের নেত্রী করতে পারেন, বা কিছু দিক নির্দেশনা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি বলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত এতটুকু নিউজই আছে। এবং এর ভিতরে আপনারা জানেন যে 18 তারিখ আরেকটা হয়েছিল, সেখানে যদিও আমাদের নেত্রী কোনো ভিডিও ভাষণ বা কোনো কথাই বলেননি, সেইখানে আমাদের 4-5 জন নেতা আওয়ামী লীগের তারা কথা বলেছেন। এবং এই কথা বলার পরে কিছু কিছু নেতা সম্বন্ধে অনেকেই বাজে কথাবার্তাও বলা হচ্ছে। সত্য মিথ্যা ভাই সেটা হচ্ছে পরের কথা। তবে আমি এই মুহূর্তে কোনো নেতার বিরুদ্ধে বা কোনো কর্মীর বিরুদ্ধে কিছু বলতে রাজি নই। কারণ হচ্ছে যে আমার চেয়ে আমার নেত্রী অনেক বেশি বুঝেন, ভালো বুঝেন, এবং ওনার কনসার্ন ছাড়া হয়তো কেউ এগুলো করতে পারেনি বলে আমার দৃঢ় ধারণা বা বিশ্বাস। বাকিটা আপনাদের বিষয়। যেমন আপনার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যারা কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে উনি তো পররাষ্ট্রমন্ত্রী গতকাল আমাদের মাননীয় নেত্রীর সাথে দেখা করেছেন, এবং দীর্ঘ 1.5 ঘন্টার একটি বৈঠক হয়েছে। তাহলে ওনার সাথে কি বৈঠক হলো, কেন দেখা করলেন বা কি হলো, সেটা ওনারাই ভালো জানেন, যেহেতু আমরা বাইরে থেকে কিছুই জানি না। তবে নিউজটা 100% কনফার্ম যে উনি দেখা করেছেন, কথা হয়েছে, তো ওনারাই ভালো বলতে পারবেন। তো যাক, সে কথা। তো এ তো গেল আজকের যে আমাদের নেত্রীর যে আপনার কনফারেন্স, যেটা আর কি সাংবাদিক সম্মেলন বা কনফারেন্স যেটাই বলেন। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে গতকালকে সারাদিনে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে ওয়াশিংটন টাইমে একটা ভয়েস রেকর্ড পেয়েছে ওনারা, যে জামাতকে সরকার ক্ষমতায় আনতে চায়, সরকার তো না, আমেরিকা ক্ষমতায় আনতে চায়, এই সেই। তো এই বিষয়ে আমার আসলে একটা কথাই আছে, সেটা কি জানেন? এই যে আপনার শাহ হাসিনা, এই ইরানের যে শাহ, শাহকে শাহ যখন চলে যায় আমেরিকাতে, এরপরে আপনার ফ্রান্স থেকে যখন খামেনি আসে, তাকে কিন্তু এনেছিল কিন্তু আমেরিকান এয়ারলাইন্সে। আমেরিকান এয়ারলাইন্সই এখানে নিয়ে এসেছিল। এর পরের ঘটনা আপনারা সবাই জানেন, আস্তে আস্তে আমেরিকান এম্বাসি জ্বালানো থেকে শুরু করে সবকিছু। আফগানিস্তানেও মৌলবাদীদের প্রথম ওনারাই আনেন, আমেরিকা। মৌলবাদীদের যুদ্ধ আমেরিকা। আবার এই যে এখন যারা আছেন তালেবান, এদের সাথে মিটিং করে আবার দেশটাকে দিয়ে যায় আমেরিকায়। সিরিয়াতে সেম, এরপরে লিবিয়া সেম, ইরাক একই ঘটনা। আইএস তৈরি করে আমেরিকা, আইএস দমন করে আমেরিকা। তারা কখন কিভাবে করবে এটা একদিন দুই দিনের না, এটা বিশাল একটা পরিকল্পনা থেকে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর। এখন জামাতকে ওনারা ক্ষমতায় আনছে, হয়তো জামাতকে ক্ষমতায় আনবেন বাংলাদেশে। এরপরে এখানে মৌলবাদীদের উত্থান দিকে একটা মারামারি করবেন। এরপরে যে আপনার মায়ানমারের দিকে চোখ রাখতে পারবেন, ওখানে একটা বেস করে চায়নার দিকে চোখ রাখতে পারবেন। সবই বাবা আমেরিকার খেলা। সুতরাং এখানে ওই যে ভয়েস রেকর্ড বা এটা এটা বহুবার বলে আসছি যে জামাত আমেরিকার তৈরি। ক্ষমতায় জামাতকে আনার চেষ্টা আমেরিকা কোমর বেঁধেই করবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং যার বন্ধু আমেরিকা তার কিন্তু শত্রুর দরকার হয় না, এটা হচ্ছে বুঝার বিষয়। তো চলুন যাক আমরা সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে কথা বলি, বা মুজিব থেকে সজীব। সজীব ওয়াজেদ জয়ের গত 17 বছরের বিভিন্ন বক্তৃতা বা ইয়ে নিয়ে অনেক কথাবার্তা আছে, ট্রলিং হয়েছে, যেমন কি 10,500 না জানি 11,500 এরকম কোনো একটা কথা নিয়ে, আমার সঠিক আসলে মনে নেই। তো এই বিষয়টা যাওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে। এটা আমার নিজের জীবনের। আমার ছেলে 13 বছর চট্টগ্রাম শহরেই বড় হয়েছে। তো ওকে যখন স্কুলে ভর্তি করা হয়, তখনই চট্টগ্রাম শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করানো হয়েছে। 13 বছর বয়স, তার মানে সে যখন ক্লাস 9 পর্যন্ত পড়ে, তখনও সে ইংলিশ মিডিয়াম স্কুলেই ছিল। তো তাকে আমরা মাঝে মধ্যে শয়তানি করে কি বলতাম জানেন, যে এক কাজ করতো, 21 থেকে 39 পর্যন্ত গণো। তখন সে মুখের দিকে দেখে হতো 21 থেকে 39। ও বলতো 21টা কি, 21টা কি। যদি আপনি বলে দেন যে 21টা মানে 21, সে 21 থেকে এবার 201 পর্যন্ত গণনা দিবে, কোনো সমস্যা নেই ইংলিশে। তো যেই না বাংলায় বলবেন, আর পারবে না। আর যদি বলেন যে ঠিক আছে 21ই হচ্ছে যে 21, এবার তুমি গণো, খুব কষ্ট করে সে হয়তো
21, 22, 23, 24, 25, 26 পর্যন্ত যাইতে পারে, এরপর আর মিলাইতে পারে না। আর বাকি যে দুইটা আছে পিচি পিচি, ওদের জন্মই বিদেশে, কিন্তু বাংলা কথা আমাদের সাথে সারাক্ষণ বলে। তো যেমন আমি বললাম যে ঠিক আছে, ওকে খোদা হাফেজ, আমি বাইরে যাচ্ছি। তো ওরা ওকে, আমি গেলাম, যাই যখন ঘুরে আসলাম ভাইয়ে, ওই দৌড়ে আসি, আব্বু তুমি যাইছো, মানে বুঝছেন, আসছো এটা আর বলতে পারে না, যাইছো। ওই যে যাই বলছি, যাইছো, খাইছো, মানে বাংলা ভাষার অবস্থা এরকম। কিন্তু কিছু কিছু বলতে পারে, যা বলতে পারে সেগুলো আপনারা কিন্তু 1 2 গুনতে পারবেন না তারা। অন্য বাকি অনেক কিছুই বলতে পারে, বাংলার অনেক কিছুই বলতে পারে, যদিও ভাষা ঠিক হয় না, কিন্তু বলতে পারে। তো আমি মাঝে মধ্যে ওদের বলি এরা হচ্ছে বাংলিশ। তো সজীব জয় সারা জীবনের বেশিরভাগ সময়, পড়ালেখার পুরো সময়টা আপনার বিদেশে কাটিয়েছে, সুতরাং বাংলা ভাষার জড়তা আছে। যেমন আমি প্রথমে বিদেশ আসার পরে 17 বছর পরে যখন বাংলাদেশ যাই, তখন আমি বাসা থেকে বেরোয়, আমার এক ফ্রেন্ড ছিল, তাকে নিয়ে যখন বেরিয়েছি, প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম মানে আমরা শীতের দেশে ছিলাম, 30 ডিগ্রি টেম্পারেচার, মানে বুঝেন আমার অবস্থা। একটা ছোট পানির বোতল নিয়ে আমি বের হয়ে সারা চট্টগ্রাম শহর ঘুরছি। এবার যারা চট্টগ্রাম শহর চেনেন, রেয়াজদিন বাজার, মানে আপনার রেয়াজদিন বাজারের মুখে যে ব্রিজটা আছে, ব্রিজটার নিচে এই পার থেকে ওই পারে যাব, আমি দাঁড়াই আছি, ওরা পার হয়ে গেছে, আমি দাঁড়াই আছি, এবং আমার চিন্তা হচ্ছে সিগন্যাল লাইট জ্বলবে তারপর না আমি পারবো, গাড়িতে চলতেছে। পরে ওরা সব হাসাহাসি করে আইসা আমার ধরে নিয়ে গেল, আমার কিন্তু ভয় লাগতেছিল, কিন্তু আমি চিটাঙের বড় হওয়া, ওই জায়গার বড় হওয়া ছেলে, আমার কাছে হঠাৎ এটা অভ্যাস। আর ওই যে বোতলটা কথা, সেই বোতল আমি ওখান থেকে ঘুরে যখন বাসায় চলে আসছি, তখন আমার ফুফাতো ভাই ছিল সাথে, সে বলতেছে কি রে ভাইয়া, তুমি বোতল এটা নিয়ে তো পানি শেষ, তুমি বোতল এটা নিয়ে, আমি যে কোথাও তো বিন পাইলাম না আমি ফেলার জন্য। অভ্যাস মানুষের দাস, অভ্যাস হয়ে গেছে। তো ঠিক সঞ্জীব জয়ের ক্ষেত্রেও সেম কাহিনী, বা সাইমন অজেদ পুতুলের ক্ষেত্রেও সেম কাহিনী। বাংলায় হয়তো আমাদের চুটুল রাজনীতি ওনারা বুঝেন না, বা চুটুল রাজনীতি হয়তো শিখেন নাই, যার কারণে এই অবস্থা। তবে গত 3 4 দিন আগে আল জাজিরার সেই ইংলিশ ভাষণটা তো শুনেছেন, সেটা কিন্তু আমাদের আবার ওই যে মোংলা মাসুদ বা আপনার ভাইরাল সিদ্দিকের ইংলিশ না, বা তারেক জিয়ার ইংলিশও না। হ্যাঁ, তারেক জিয়ার মেয়ে আবার কিন্তু ওয়েল অ্যান্ড গুড ইংলিশ বলে, কারণ হচ্ছে সে এখানে পড়ালেখা করছে। 2 4 5 বছর এখানে যারা পড়ালেখা করে তাদের ভোকাবুলারি অন্যরকম হয়ে যায়। যেটাতে আমি আজকে 9 বছর ইংল্যান্ডে থেকে আমি যা পারছি, সেখানে 3 বছর কোন একটা ছেলে যখন পড়ালেখা করে, অরিজিনাল পড়ালেখা, তার ভোকাবুলারি আমার 1 কোটি গুণ ভালো হয়, এটা বুঝতে হবে। সজীব জয়ের একটা কথাই কিন্তু আমার খুব মজা লেগেছে, সেটা কি জানেন? আপনারা যদি একটু চিন্তা করেন, এই জিনিসটাই কিন্তু আমরা আসলে তুলে আনা উচিত ছিল গত 17 মাসে। বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনা হত্যা করেছে, মানুষ হত্যা, এই সেই। আসলে যদি শেখ হাসিনা যদি হত্যা করতে চাইতেন, তাহলে উনি ক্ষমতায় থাকতেন আজকে। আপনার ইরানের দিকে তাকান, ওরা নাকি 26,000 লোককে নাকি হত্যা করেছে, তার মানে 26,000 লোককে মাইরাও ক্ষমতায় রয়েছে ইরানের খামেনি। তার মানে মারছি তো মারছি, আর রাজাকার আলবদর মাইরা তো আর সমস্যা নেই। কিন্তু শেখ হাসিনা রক্তের হোলি খেলা খেলতে চান নাই, যার কারণে উনি ক্ষমতায় ছিলেন না। আবার দেখেন, উনি যদি দেশকে ভালো না বাসতেন, দেশের প্রতি যদি মায়া মহব্বত না থাকতো, তাহলে উনি এখন দিল্লিতে বসে প্রবাসী সরকার গঠন করতে পারতেন, কারণ উনি তো পদত্যাগ করেন, কেউ দেখাইতে পারবে না। এবং বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ, বিডিআর, আর্মি, সিভিল, সব জায়গায় চিঠি দিয়ে বলতে পারতেন তোমাদের যা যোগাযোগ আমার সাথে করতে হবে, অন্য কারোর সাথে করতে হবে। কি করতে পারতেন আপনি? কিছুই করতে পারতেন না, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কোনো কিছুই উনি করেননি, কারণ দেশের মানুষকে ভালোবাসেন, উনি চাইনি যে কারো রক্তের উপর পাড়া দিয়ে উনি ক্ষমতায় থাকবেন। যার কারণে উনি ওই দিন 5 তারিখ দেশ ত্যাগ করেছিলেন। আপনাদের দাবিটা কি জানি ছিল? ওটা না মেধা। এই যে এখন হাদি মারা গেল, একটা কথা বলি আপনাকে, হাদি মারা গেছে, হাদির ওয়াইফকে যদি 5 কোটি টাকার এফডিআরও করে দেয়, আমার কিছু বলার নাই, ওকে, ওয়েল অ্যান্ড গুড। ওর সন্তানের সারা জীবন যদি রাষ্ট্রীয় খরচে ওর পড়ালেখা হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই। বাড়িও যদি, অ্যাপার্টমেন্টও যদি দিয়ে তো আমার দুঃখ নেই। কিন্তু সেটা না করে হাদির 6 ভাইয়ের বোনের জন্য এত কিছু করার কি দরকার? হাদির ভাইকে কি কারণে লন্ডন পাঠানো হচ্ছে? কি এমন কাহিনী আছে? এটা তো অবস্থা এমন কিছু কি জানেন, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হাদির বউয়ের জন্য কিন্তু কিছুই দেওয়া হয়নি, সন্তানের জন্য কিছু দেওয়া হয়নি, এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, কিছুই করা হয়নি। কিন্তু ভাইয়ের জন্য, বোনের জন্য কেন? ও ভাই কি করছে? ওর বোনে কি করছে? এর বাপে কি করছে? ঠিক আছে, আমি দূরে ধরলাম বাপ পর্যন্ত, ঠিক আছে, বাপে কিছু, বাপের হয়তো কিছু পয়সা করে দিত, ভাইরে ব্রিটেন পাঠাইতে হবে কেন? এগুলো হচ্ছে যে কোটা। আর সজীব জয়ের ক্ষেত্রে যেটা বললাম, যে সজীব জয়ের এই ভিডিও কনভারসেশন বা ইন্টারভিউটা ওয়েল অ্যান্ড গুড, 100%। তবে আমার কাছে একটা জিনিস লাগে কি জানেন, যে আসলে বাংলাদেশে নোংরা পলিটিক্সে এসে এই ছেলে বা মেয়েগুলো টিকবে কিনা। কারণ এরা তো বাংলাদেশের মতো এত নোংরা পলিটিক্সের বা নোংরা জায়গায় মানুষ হয়নি, মানুষ হয়েছে ভালো জায়গায়। ব্রিটেনে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি, ওখানে বাবা মা দাদা দাদি দিয়ে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয়। সেই জায়গায় এসে এত প্রচন্ড রকম পড়ালেখা করার পরে এই চিটিং বাটপারদের সাথে টিকবে কি না, সেটা নিয়ে আসলে আমার প্রচন্ড
সন্দেহ আছে যে এদের সাথে উনি পারবেন কিনা। তারপরেও চাই, ঠিক আছে, অনেকেই বলছেন যে আমাদের নেত্রী হয়তো অবসরে যাবেন, তো অবসরে গিয়ে হয়তো সজীব ওয়াজেদ জয়ের হাতে বা সাইমা ওয়াজেদ পুতুলের হাতে দিতে পারেন। তো আমার মনে হয় যেন এটা আরো 10 বছর আগ থেকে ওদেরকে ওভাবে ট্রেন করে ওঠানো উচিত ছিল, সমস্ত কিছুতে ট্রেন করে ওঠানো। যদিও ট্রেন করতে পারে নাই বা করে নাই, এই জায়গায় আওয়ামী লীগ বিএনপির চেয়ে পিছিয়ে আছে। কারণ খালেদা জিয়া জীবিত অবস্থায় তারেককে ট্রেন করেছে, তারেক জীবিত অবস্থায় তারেকের মেয়েকে ট্রেন করছে। এটা সুতরাং দেখি যে আমরা কিভাবে কি হয়। তবে আজকে আমাদের নেত্রী কি বলেন সেটার উপর নির্ভর করছে, এবং আওয়ামী লীগ কোন পথে আগাবে সেটার উপরও সবকিছু নির্ভর করছে। তো দেখা যাক কি হয়। যা করবে ভালোর জন্যই করবে। নেত্রী যেহেতু বেঁচে আছে, উনি ভালোর জন্যই করবে, ভালো বুঝেই করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর দল। আপনি এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। আমি তাকে পছন্দ করি আর না করি, বাংলাদেশের বৃহত্তর একটি অংশের প্রতিনিধিত্ব করে তারা। তাদের লাখো লাখো না, কোটি সমর্থক রয়েছে, লাখো লাখো নেতা রয়েছে। আমি চাইলে বাংলাদেশ আওয়ামী লীগকে ভ্যানিশ করে দিতে পারবো না। জামা যদি 3% নিয়েই বাংলাদেশে এত কিছু তোলপাড় করে ফেলতে পারে, 3-4% নিয়ে, তো এরা তো এখনো তারা 35%। তো সেই দলটা কি করবে? তারা তো বসে থাকবে না। তাই এই দলের সভানেত্রী যখন কোনো বক্তব্য দিবেন, এবং সভানেত্রীর পুত্র যখন কোনো বক্তব্য দিবেন, সজীব ওয়াজেদ জয়, কোনো সন্দেহ নেই সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে, এবং সেটা শক্তিশালীভাবে, শক্ত প্রভাবই ফেলবে। এরা যতই বলুক যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সেনাবাহিনীকে শুধু ব্যারাকে ফিরে যেতে দেন। আমার সাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, তিনি বলেছিলেন, আমরা তো বলেছিলাম যে ওয়াকার সাহেব ব্যারাকে তার সৈন্যবাহিনী নিয়ে চলে গেলে এই সরকার 72 ঘন্টা টিকবে বা 1 সপ্তাহ। ওই হাবিবুর রহমান হাবিব ভাই বলছে যে আর্মি ব্যারাকে ফিরে গেলে এই সরকার 1 মিনিট টিকবে না। এটাই সত্য। তো এটা নির্ভর করতেছে সম্পূর্ণ সেনাবাহিনীর উপরে, সম্পূর্ণই নির্ভর করতেছে সেনাবাহিনীর উপরে। সুতরাং শেখ হাসিনার বক্তব্য অবশ্যই প্রভাব পড়বে, কোনো সন্দেহ নাই তাতে। জয়ের বক্তব্য অনেক প্রভাব পড়বে এবং পড়ে গেছে অলরেডি। তার জন্যই তো তারা এগুলো নিয়ে কথা বলতেছে। আমরা কেন আলোচনা করি? আমরা আলোচনাটা কেন করি? একটা মানুষের নাম কখন নেই? যখন সে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় বা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। নাহলে তারা নিয়ে আলোচনা করবো কেন? আপনি তো বলেন না যে কমিউনিস্ট পার্টি বাংলাদেশে বামপন্থীরা রাজনীতিতে নির্বাচন করছে, এটা প্রশ্ন করেন কেন? করেন এদের প্রভাব ফেলবেন, এদের ইলেকশনে গেলেও যা, না গেলেও তা। এটা নিয়ে আপনি আলোচনা করেন নাই। আপনি কি আলোচনা করেছেন? বিএনপি কে নিয়ে, জামাতকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। কারণ কি? কারণ এগুলো বাংলাদেশে প্রভাব ফেলে। এই 3 দলের কাজ বাংলাদেশে অবশ্যই প্রভাব ফেলে। জামাতের 3-4% এত প্রভাব ফেলে, বিএনপি আওয়ামী লীগের কি? বিএনপি কে যদি নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচনে আসতো, সেম ঘটনা ঘটতো। তারা বলতেছে জাতীয় পার্টির বিদায় দেবে, তাদেরই খুঁজে পাবেন না আর কিছুদিন পরে। তাদেরই আপনি খুঁজে পাবেন না। ওই এনসিপি কে খুঁজে পাবেন আপনি। এরা কিংস পার্টি বলে, আসলে তো কিংস পার্টি না। এরা হচ্ছে জামাত ইউনূসের প্রোডাক্ট। কিংস পার্টি তো অনেক উন্নত জিনিস। এরাই তো থাকবে না। এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, পার্টি, এদেরই তো খুঁজে পাবেন না। জাতীয় পার্টি বরং পাওয়া যাবে। জাতীয় পার্টির সর্বশেষ যে তারা এমপি ছিল এর সাথে সময় 35 জনের আসন পেয়েছিল। 4টেখানি ব্যাপার না তো। তাকে বিএনপি এবং আওয়ামী লীগ 2 দলই চেপে ধরেছিল। তারপরে তারা 30-35টি আসন পায়। সেই দলকে আপনি কিভাবে শেষ করে দিবেন? জাতীয় পার্টিকে আপনি শেষ করতে পারবেন না। এরা তো বলে আওয়ামী লীগই শেষ করে দেয়। যে দলটি অলিগলিতে যার লোক খুঁজে পাওয়া যায়। আর এই যে যারা এনসিপি করে, এদের দলের নাম জানে কয়জন? এদের চিনে কে? এরা নিজেরাই তো থাকবে না। এরা নিজেরাই বলছে নিজেরা থাকবে না। তাদের দল তারাই ভেঙে ফেলে। তারা একবার জামাতে যায়, একবার বিএনপিতে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এরা যেগুলো বলতেছে, বাংলাদেশে কেউ কেউ তো বলে যে ভারতে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে। কেউ কেউ তো বলেছে রিটায়ার্ড আর্মি অফিসার আমেরিকা আমাদের সাথে পারবে না। ভারত তো দূরের কথা। তো এগুলো বাদ কি বাদ? এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে তাদের উপরে ডক্টর ইউনূস এবং বিদেশি শক্তি এবং সেনাবাহিনীর ছত্রছায়া আছে, তাই নিজেরা অনেক কিছু মনে করতেছে। কিন্তু আপনি তো 12 তারিখের পরে সেনাবাহিনীতে কতদিন দেশ চালাবেন? কিছুদিন পরে কিন্তু চায়না বেঁকে বসবে। এখন তো ভারত, কিছুদিন পর চায়না বেঁকে বসবে। আর চায়না যখন বেঁকে বসবে, তখন কিন্তু এই সরকার 5 মিনিট টিকবে না। অলরেডি সেই দিকে কিন্তু যাচ্ছে। কারণ আমেরিকান রাষ্ট্রদূতের সাথে যে বৈঠকটা হয়েছে, সেখানে কিন্তু এমন কিছু বক্তব্য দেওয়া হয়েছে যা সরাসরি চীনের স্বার্থ বিরোধী। তো বাংলাদেশে আপনি ভারত এবং চায়নাকে বাদ দিয়ে বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত ক্ষমতায় যাবে, এটা কি সম্ভব? আপনাকে তো এটা বুঝতে হবে যে আমার এই জাতীয় শিশু কিশোররা বুঝে না বলেই তো এই কথাগুলো বলে। জি। এই নির্বাচনটাই অবৈধ। তার উপর আবার তারা নির্বাচনে একটা পক্ষ নিছে, এটা তারও অবৈধ। ধরে নেন এই নির্বাচনটা বৈধ। আপনি তো কোনো দল না। আপনি তো জাজ, আপনি বিচারক অথবা আপনি রেফারি। আপনি হ্যাঁ বা না, এই হ্যাঁ না ভোটের কোনো দিকে আপনি যাইতে পারবেন না। পাবলিক যাহা ইচ্ছা থাকে, আপনি পক্ষে নিছেন কেন? আপনার তো এটা কাজ না। তার মানে আপনি নিজেও খেলোয়াড়, আপনি রেফারি না। তার মানে বোঝা গেল যে আপনার একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। আপনি হেনা ভোট দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিবেন। ভাই, জনগণ যদি আপনার সাথে না থাকে, ওই হেনা তেনা ভোট দিয়ে, হেনা মেনা তেনা খেনা ভোট দিয়ে আপনি টিকে থাকতে পারবেন? আপনি ওয়াকার বা সেনাবাহিনীতে কতদিন টিকে থাকবেন? এর সাথে মতো 9 বছরই থাকবেন। তারপরে তারপরে তো মরণোত্তর বিচার হবে এগুলোর ব্যাপারে। এই ভোটের কোনো গুরুত্ব আছে? এই হেনা ভোট তো স্বাধীন মালিক তো বলেছেন, আমি তো সংবিধান বিশেষজ্ঞ না। তিনি তো বলেছেন
যে এটা পুরোপুরি অবৈধ। আপনাকে কে বলছে হ্যাঁ না ভোট করতে? আর কি একটা অদ্ভুত আইন, কি একটা অদ্ভুত